এখানে যারা ভাই অথবা বোন যারা উপস্থিত আছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। এই দেশটা স্বাধীন করেছিলাম আমরা 71 সালে। আমি একজন মুক্তিযোদ্ধা। আমরা আগরতলা ছিলাম, আগরতলা ওই দিক দিয়ে আমাদের চট্টগ্রাম বাড়ি, আমাদের ওই দিক দিয়ে আমরা গিয়েছিলাম। আমরা যুদ্ধ করেছি কিসের জন্য? যুদ্ধ করার পরে বাংলাদেশের 72 সংবিধানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, এই 4টা মূলনীতির উপরে এই সরকার গঠন করা হয়েছিল, এই বাংলাদেশ গঠিত হয়েছিল। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে সেখানে কোনো গণতন্ত্রই নাই। সমাজতন্ত্রের কথা তো বাদই দিলাম, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সাকসেসিভ গভর্নমেন্ট যেই ক্ষমতায় আসে একটার পর একটা এটা অ্যামেন্ডমেন্ট করে বাদ করে দেয়। ইসলাম রাষ্ট্রধর্ম করেছে, সেটা হলো এরশাদ, আমাদের দিদেন জেনারেল এরশাদ। আর ওখানে রাষ্ট্রধর্মের আগে যেটা করেছে এটা হলো জিয়াউর রহমান, সেটা করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, সংবিধানে সংযোজন করে দিয়েছে। এই যে কাটাছিড়া করে এই সংবিধানকে নষ্ট করে দিয়েছে, এর মধ্যে আর কোনো গণতন্ত্রই ওখানে নেই। আমরা বলেছি সংবিধান অ্যামেন্ডমেন্ট করুন, আবার এটা বদলান, 71-এর সংবিধান, 72-এর সংবিধানটা ফিরিয়ে আনুন। আমরা বারবার বলেছি, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলা হয়েছে, আমরা করেছি। এই মামলাটা শুধু রুল দিয়ে ফেলে আছে, ওখানে কোনো বিচার হবে না। তারপরে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমি সুপ্রিম কোর্টে 2টা মামলা করেছি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে। আমি নিজে ওখানে অ্যাফিডেভিট সোয়ার করেছি, করে আমি বলেছি অল দি ডকুমেন্টস সেখানে দেওয়া আছে। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করি সারা বাংলাদেশে 64 ডিস্ট্রিক্ট, যেখানে অত্যাচার নিপীড়ন হয় আমরা সেখানে গিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং গুলো করি। এটা আমরা ডকুমেন্টেশন করি, এবং 64 ডিস্ট্রিক্টের ডকুমেন্টেশন 3699টি ডকুমেন্টেশন আমরা করেছি। সেটা আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা দেখতেও পাবেন, www.hrcbm.com, www.bdmw.com, এই 2টা ওয়েবসাইটে এগুলো আছে। আমরা সরকারকে বারবার জানাচ্ছি, ইচ এন্ড এভরি ইয়ার আমাদের স্বাধীনতার পর থেকে যে অত্যাচার নিপীড়নগুলো হয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি সরকারের কাছে। সাকসেসিভ গভর্নমেন্ট যেই আসুক, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, কিন্তু ইট ইজ আনফর্চুনেট এখনো পর্যন্ত কেউ সংখ্যালঘুদের ম্যাটারগুলো দেখে না। আমরা বিশেষ করে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি, ওটা হলো কনসালটেটিভ স্ট্যাটাস ইন ইউএনও, এটা কনসালটেটিভ স্ট্যাটাস আছে। সেই কারণে আমরা সেখানে ইউনাইটেড নেশনসে, পার্টিকুলারলি জেনেভাতে আমি 2বার রিপ্রেজেন্ট করেছি বাংলাদেশ থেকে। সেখানে গভর্নমেন্ট অফ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ছিল, ওখানে সেক্রেটারিয়েট ছিল, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিল, অ্যাটর্নি জেনারেল ছিল। সবার সামনে কথাগুলো আমরা বলেছি, whether it is true or not, আপনারা শুধু প্রমাণ করে দেন, যদি মিথ্যা হয় I will be prosecuted as per law, আমি এই কথাটা বলেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ওনারা কোন গভর্নমেন্ট এটাকে মানে একটা আইন হিসাবে রূপায়িত করতে চাচ্ছেন না। নিজেও অ্যাপিয়ার করেছি, অনেক ভিকটিম, হিন্দু ভিকটিম, তাদের যখন বলি যে ওনার মতো সেম কেজে আরেকজনের বেল হয়েছে, উনি মুসলমান, তো তাইলে এই হিন্দু লোকটা বেল পাবে না কেন? কি কারণে? অল দি গ্রাউন্ডস আর সেম, এবং একই কেস। উনি বলে যে আমি এটা দিতে পারবো না। আরেকটা কেস আমি নিজে অ্যাপিয়ার করেছি, একটা টেম্পল, এটা টেম্পল মাদারীপুর, একটা টেম্পল, মাদারীপুর ডিস্ট্রিক্টে টেম্পলটা আমরা রক্ষা করতে চেয়েছিলাম। সেখানে বলে যে এটা তো বহু আগের কেস, এই সমস্ত কেস এগুলো এখন না হওয়াই ভালো। কেন হবে না? কেন? তার তো হিউম্যান রাইটস, সেই টেম্পল চলে যাচ্ছে, টেম্পলে তো মানে কতগুলো নিয়ম আছে, এগুলো তো আপনার দেখতে হবে। নো নো নো, আপনি উইথড্র করেন, মামলাটা উইথড্র করেন, আমাকে বলেন। এখন উনি নট প্রেস করে দিতে হচ্ছে, উনি, আমি প্রেস করলাম না, ওটা এটা আর মামলা হবে না। এই ধরনের শুধু একটা নয়, এই ধরনের প্রায় 3000 মামলা আমরা রেকর্ড করার চেষ্টা করেছি, কিন্তু কোর্ট আমাদেরকে কোনো সুবিধা দেননি। আমি প্রত্যেক গভর্নমেন্টের কথা, আমি 30 বছর যাবৎ হিউম্যান রাইটস করি, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি অ্যান্ড বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, 2টা আমরা একত্রে সংগঠন চালাই।
আমাদের অ্যাক্টিভিস্ট যারা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট যারা গ্রাউন্ড জিরো লেভেলে কাজ করে বাংলাদেশে, তাদেরকে আমরা পাঠাই। অনেক সময় আমাদেরকে ইন্টিমিডিয়েট করে, বলে যে না এখানে এগুলো করা যাবে না, না হলে মারপিট হবে, বিভিন্ন রকমের। এর মধ্যে একটা এথনিক ক্লিনজিং এর আমরা দেখছি। কারণ যেখানে পার্সেন্টেজ ছিল আপনার বগুড়াতে আপনার 6%, সেটা কমে গেল হঠাৎ করে 3-এর মধ্যে। কেন তা হবে? কেন? কয় বছরে? উইদিন 7 ইয়ার্স। তো তারা নিশ্চয়ই, তাদের উপর অত্যাচার হয়, নিপীড়ন হয়, এবং অত্যাচার নিপীড়ন গুলা কোনো বিচার নাই। এগুলা বিচার করবে গভর্নমেন্ট অথবা স্টেট। স্টেট ইজ রেসপন্সিবল অফ দি হিন্দু কমিউনিটি দেয়ার বিকজ ইম্পিউরিটি। না, ওর এখন বিচার করা যাবে না, বিভিন্ন সমস্যা। এটা তো গেল সামান্য। আমাদের মতো পাবলিক ইন্টারেস্ট লিটিগানের মামলাগুলা হাইকোর্টে যখন আমরা ফাইল করি, তখন জজ সাহেবরাও, আমার বুঝতে পারছি না, ওনারা একটু চিন্তা করে এটা উনি রুল দেবে কি দেবে না, পরে দেবে। আমাদের আজকে 20 বছর আগে আমরা একটা রিট ফাইল করেছি হাইকোর্টে। এই রিট এখনো পর্যন্ত ঝুলে আছে, কারণ ওনারা শুনানি করবেন না। Legal Aid Forum for sharing my thoughts on the subject violation of human rights upon the Hindu communities in Bangladesh. Before I start, I convey my thanks to all the persons present here, especially Sri Jaydeep Mukherjee, General Secretary of All India Legal Aid Forum. Now I come to the subject of the symposium, violation of human rights upon Hindu communities in Bangladesh relevance. One has to appreciate not only what are meant by human rights, but also how are they protected and enforced. Human rights are those rights which inhere in every human being by virtue of being a person. These are nothing but the modern names of what had been traditionally known as natural rights. That is to say, such rights are bestowed upon human beings by nature. Human rights are based on mankind's increasing demand for a decent, civilized life in which the inherent dignity of each human being is well respected and protected. We cannot live as human beings without such rights. Human dignity is the core of human rights. So human rights are fundamental to our very existence. চলে এলেন ভারতবর্ষে, তারপর থেকে শুরু হলো এই গণ্ডগোলটা। যিনি তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তার পৃষ্ঠপোষকতায় মদতে এই যে রাজাকার বাহিনী, যারা 1971 যারা লুকায়িত ছিল, তারা প্রকাশ্যে বেরিয়ে এসে এই বিধ্বংসক এখনো হচ্ছে। তো এই বিধ্বংসটা কেন হচ্ছে? আমরা তো শুনিনি। আমরা যারা স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছি, যে হিন্দুর সঙ্গে বৌদ্ধের সংঘর্ষ হয়েছে, জৈনের সংঘর্ষ হয়েছে, শিখ ধর্মের সম্পর্ক হয়েছে, খ্রিস্টানদের সঙ্গে হিন্দুদের সংঘর্ষ হয়েছে, আমরা এসব শুনিনি। সংঘর্ষটা হচ্ছে হিন্দু মুসলমান এবং অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে মুসলমানদের যে সংঘর্ষ হয় না তা নয়, কিন্তু সেটা কম। সংঘর্ষের প্রধান বলি হচ্ছে হিন্দু। জিনিসটা যদি একটু বিপরীত দিকে হাঁটা যায়, ইতিহাস থেকে যদি হাঁটা যায়, তাহলে প্রশ্ন করতে ইচ্ছা করে এই জনসেনের কজটা কি, যেটা একজন বক্তা বললেন। কজটা কি? কজটা আছে অন্যরকম। কজটা হচ্ছে এই 1929 সাল থেকে চিঠিয়ে আসছে মুসলিমদের যে উই ওয়ান্ট এ সেপারেট পাকিস্তান, এ সেপারেট কান্ট্রি অনলি ফর দ্য মুসলিমস, এবং সেই ধর্মের ভিত্তিতে ভাগ হলো ভারতবর্ষ, ভারতবর্ষ এবং পাকিস্তান, তারপরে পূর্ববঙ্গ। ব্যাপারটা হচ্ছে এই যে এই ইসলাম ধর্ম, যে ধর্মের মুসলমান সম্প্রদায় যারা এই বর্ণনা করছেন, একজন বক্তা বলেন উদারপন্থী দেশ, নিম্নপন্থী দেশ, সেটা যেমন ঠিকই আছে, কিন্তু সাউথ এশিয়ান নেশনস গুলোতে দেখা যাচ্ছে
এই হিন্দু মুসলমান সংঘর্ষটা অত্যাধিক। এই সংঘর্ষের কারণ থেকে একজন মুসলমানের কাছ থেকে দীর্ঘদিন বয়স অভিজ্ঞ ব্যক্তি মুসলমান আমাকে বললেন যে এই সংঘর্ষের কারণটা কি? কারণটা হচ্ছে এই যে এই ধর্ম, যে বিশ্বাস অন্য সম্প্রদায়ের মধ্যে আছে, এই বিশ্বাসটা কোথেকে আসলো? পৌত্তলিকতা নিধন করতে হবে। ইব্রাহিম, হযরত ইব্রাহিম থেকে শুরু হলো, পৌত্তলিকতা নিধন করো, এই কেশর হত্যা করো। We can do. We are Bengalis, we are Hindus, we are of different class of people, we are staying together, we have our force to resist a criminal community. We are not communal. ভারতবর্ষ একটা সেকুলার দেশ, এখানে সব মানুষ আছে, বিচার ব্যবস্থা আছে। বাংলাদেশের তাও নেই, মানুষের কমপ্লেন করার জায়গা নেই। ইজ ইট এ সিভিলাইজড কান্ট্রি? একটা সভ্য দেশের একটা মানুষ তার বিপরীতে যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদ করার জায়গা নেই, তার বিচার পাওয়ার বন্দোবস্ত নেই। এই জিনিস হতে পারে না, আর এই জাতি কখনো দাঁড়াতে পারবে না। দিস ইজ শিওর। তালিবান গভর্নমেন্ট দেখুন আজকে তারা খেতে পাচ্ছে না, এদিক ওদিক ছুটছে, এর কাছে চাইছে পাকিস্তান। দে ওয়্যার সেপারেটেড অন দি গ্রাউন্ড অফ রিলিজিয়াস কমিউনালিটি। সেখানে দেখুন কি অবস্থা হচ্ছে, 600 টাকা আটার কেজি। They will face this type of problem severely. আর এই পেট এমন একটা জিনিস, যখন বুঝবে যে খাবার পড়ছে না, তখন ইউনুস থাকুক আর যে নিউজ থাকুক, পিটিএ একদম সোজা করে দেবে। This should be the right approach and one should take. Thank you so much. নমস্কার, জয়দীপকে ধন্যবাদ আমাকে দু কথা বলবার জন্য। আমারও তো বলা তো আসে না। যারা বাইরে ছিলেন তারাই ওই এই যে আগুনটা ঝুলেছে, আমি হচ্ছি এই আগুনটা শুধু হিউম্যান রাইটস ভায়োলেশন বড়দা কিঙ্কররা গ্র্যান্ড নাতি, এবং মানুষ আমার বাড়ি ওখানে দাঁড়িয়ে আছে এখন। এটা কখন হয়? যখন মানুষ অমানুষ হয়ে যায়। মিটফোর্ড মানুষ হসপিটাল যতক্ষণ তার আমি মনুষ্যত্ব সম্বন্ধে সচেতন থাকবে ততক্ষণে জিনিস হতে পারে না। এই ক্লাস অফ পিপল বাংলাদেশ যাদের কোনো হিউম্যানিটি, কোনো সময় বা ওপর কোনো শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, মানুষকে শ্রদ্ধা করতে জানে না, সেই সমস্ত ক্রিমিনালরা, অপরচুনিস্টিক ক্রিমিনালস, দে আর নাও তারা কি করছে? তারা হিন্দুদের উপর তারা রেপ করছে, আর্সন করছে, ধর্মস্থান পুড়িয়ে দিচ্ছে, সাধু সন্তদের ক্রিমিনালাইজ করছে। এখন কথা হচ্ছে এগুলো তো আমরা সবাই দেখছি, খবর কাগজে দেখছি, টিভিতে দেখছি, সব জায়গায় দেখছি। তো জয়দীপ যে এটা অর্গানাইজ করেছে, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আরেকজন মানুষ যিনি আছেন, রবীন্দ্রনাথ ঘোষ, তাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। যে মানুষটি এতগুলো মানে পরিবার বা 1 কোটি কি 1 কোটি 7 লক্ষ যাই হোক তাদের হয়ে দাঁড়িয়েছেন, নিজের জীবনের মানে জন্য কোনো কিছু চিন্তা ভাবনা না করে এই সমস্ত কট্টরপন্থীদের সামনে যে ফাইট করে যাচ্ছেন, তার জন্য আমি তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। তিনি শ্রদ্ধা পাওয়ারই মানুষ এবং তিনি সমাজের কাছে একটা আদর্শ। কিভাবে প্রতিহত করতে হয় এই সমস্ত মানুষদের, এই সমস্ত ক্রিমিনালদের, সেটা উনি দেখিয়ে যাচ্ছেন এবং এর সমাধানটা ওইখানেই বসে করতে হবে। কিছুক্ষণ আগে বললেন একজন বক্তা যে যে সমস্ত হিন্দু বা মাইনরিটি কমিউনিটিস পিপল আছেন, তারা ওই দেশেরই সিটিজেন, তাদেরকে ওই দেশে থেকেই যুদ্ধ করতে হবে এবং তাহলেই এর আসল সমাধানটা বেরোবে। তবে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে সংঘবদ্ধভাবে এর প্রতিবাদ করা। যে সমস্ত মিডিয়া হাউসের রিপ্রেজেন্টেটিভরা আছেন, তারা তাদের যতটা সম্ভব এই সমস্ত জিনিসগুলোকে প্রচার করতে হবে, মানুষকে জাগ্রত করতে হবে যে দেখো ওটা আমার পাশের বাড়ির লোক যদি না খেতে পায়, তাহলে সে আসবে আমার বাড়িতে চুরি করতে। কেন চুরি? তার পেটের জ্বালা। সুতরাং এই জিনিসটা এতদিন ধরে আমরা তাদেরকে, ব্রিগেডিয়ার সাহেব বলেছেন, কর্নেল সাহেব বলেছেন যে ওরা ফ্রন্টে দাঁড়িয়ে কিভাবে যুদ্ধ করেছেন, হাজার হাজার ছেলে মেয়ের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। তারাই বলছে যে না না, ভারত আমাদের শত্রু রাষ্ট্র, তাদেরকে ডাকছে না পাকিস্তানকে ডাকছে। এই যে মানে নোংরামি, চূড়ান্ত নোংরামি এবং মানুষকে হত্যা করা, মানুষের মানে তাদেরকে যথোপযুক্ত সম্মান না দেওয়া, এটা অত্যধিক অন্যায়, এটা ক্রিমিনাল ওয়ার্ক। এটার জন্য সবাইকে
একসঙ্গে জোটবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে, মিডিয়া হাউসগুলোকে প্রচার করতে হবে। জয়দীপ তো আগেই করে দিয়েছে হিউম্যান রাইটস এর উপরে, এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন গুলো এখনো অব্দি দেখছি সেভাবে গাঁঝাড়া দিচ্ছে না। একমাত্র ব্রিটিশ পার্লামেন্ট আর এই আমেরিকার একটা কথা যা শুনলাম, তো আদার কান্ট্রিজ 233টা বোধহয় দেশ আছে, তাদের কাউকে এগিয়ে এসে বলতে শুনছি না। আমি কেন শুনছি না জানি না, তারা কি মানুষ নন? তো একটা কথাই, যখন হিউম্যান বিকাম নন হিউম্যান, ইনহিউম্যান, তখন এই ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট, দিস ডেমোক্রেটিক রাইট বা হোয়াটএভার, দ্যাট ইজ এভিডেন্ট। দ্যাট ইজ আমাদের প্রতিবাদ করতে হবে সংঘবদ্ধভাবে। প্রত্যেকটি জায়গা থেকে এই প্রতিবাদটা যেন পৌঁছয়, সারা বিশ্বের দরবারে এই জিনিসটা পৌঁছতে হবে। 47 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যে ধারাবাহিকভাবে জেনোসাইড হচ্ছে, কলকাতার রাস্তায় আমরা একটাও মিছিল দেখিনি। কলকাতার বাঙালি জেরোকা, আমরা যারা ওপার থেকে পালিয়ে চলে এসেছি রাতের অন্ধকারে আমাদের বাপ ঠাকুরদারা, আমরা আমাদের এই আত্মীয় স্বজন পরিজনকে ভুলে গেছি। এখন একটু মিডিয়া দিচ্ছে তাই সবাই একটু বলছি, কিন্তু আমরা ভুলে গেছি। আর ভুলে গেছি বলে 47 সাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভায় এই নিয়ে একটাও নিন্দা প্রস্তাব আনা হয়নি, কোন রাজনৈতিক বলেনি, তারা শুধুমাত্র তাদের ভোটের স্বার্থে কাজ করেনি। তাহলে এই মানুষগুলো যেভাবে দিনের পর দিন ধরে নিপীড়িত হচ্ছে, উৎপীড়িত হচ্ছে, এটা শুধু মানে আজকে এই ইউনুস এসছে তা নয়, এটা স্বাধীনতার পর থেকে 47 সালের পর থেকে বিভিন্ন ভাবে হয়েছে। কখনো অর্পিত সম্পত্তি আইন, কখনো চাকরি না দেওয়া, বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়েছে। আমি যে পরিবারের সন্তান, সেই পরিবারের প্রধান মানুষটির মাথা কেটে নোয়াখালীর দাঙ্গা শুরু হয়েছিল। আমি সেই পরিবারের সন্তান, আমি জানি যে ডিএনএ কখনো এক হয় না। যে যতই ডিএনএ মেলাতে যান, আসলে প্রেম আপনি তার সঙ্গেই করতে পারবেন যিনি প্রেম করতে চান। তো প্রেম করতে যখন চাইছে না, তখন তার বিকল্প ব্যবস্থা অবশ্যই ভারত সরকার করবে, এটা আমরা আশা করি। কিন্তু এই মানুষগুলোকে বাঁচাতে হবে, তার জন্য কলকাতার বাঙালিকে রাস্তায় নামতে হবে এবং প্রেসার তৈরি করতে হবে, প্রতিবাদ তৈরি করতে হবে। এটা না করলে শুধু বসে থেকে ঘরে বসে আজকে কিন্তু হবে না। কিন্তু আমি দেখলাম খুব অদ্ভুত ভাবে, যখন চিন্ময় প্রভুর মতো মানুষ আজকে এতদিন ধরে জেলে রয়েছেন, তিনি কি অবস্থায় রয়েছেন আমরা কেউ জানি না। কলকাতার বাঙালি বড়দিনে আপ্লুত হয়ে পার্কটিকে লাফালাফি করছে। প্রত্যাবর্তন চুক্তির মধ্যে যদি এক পক্ষ যদি রাজি না থাকে, তাহলে সেটা কিছু এসে যায় না। এবং অন্য আসামির সাথে শেখ হাসিনাকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। শেখ হাসিনা একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। আমরা তসলিমা নাসরিনকে আশ্রয় দিয়েছি, আমরা দালাই লামাকে আশ্রয় দিয়েছি। তাহলে আমাদের শেখ হাসিনাকে আশ্রয় দিতে আমাদের কোনো পলিটিক্যাল সেন্টার দিতে আমাদের কোনো অসুবিধা নেই। অত্যন্ত বাজে বিচারের আসনে বসে কখনো কোনো কাস্ট, রেস এসব দেখা যায় না। সুতরাং সেখানে যখন বিচারের আসনে বসে চোখটা তখন তার বন্ধ থাকে এবং সেখানে সবাই সমান এবং বিচারের নামে প্রহসন চলছে। বাংলাদেশে বিচারের নামে যেটা চলছে সেটা হচ্ছে কাজীর বিচার চলছে। এই কাজীর বিচার অবিলম্বে বন্ধ করতে হবে এবং আধুনিক বিচার ব্যবস্থা যেটা পৃথিবীর সব দেশে গ্রাহ্য আছে, সেই বিচার ব্যবস্থা বাংলাদেশে চালু করতে হবে। আমরা চিন্ময় প্রভুর কেসেতে আমরা দেখতে পেয়েছি যে চিন্ময় প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এটা সম্পূর্ণভাবে বেআইনি। ওনার আইনজীবী মিস্টার ঘোষ এসেছেন এখানে বাংলাদেশ থেকে, আমরা তাকে মরাল সাপোর্ট দিচ্ছি এবং তিনি যে কথা বললেন যে তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তাকে যেভাবে গেলে আদালতে ওকালতনামা জমা দিতে না দেওয়া হচ্ছে, এবং অবশ্যই আন্তর্জাতিকভাবে চাপ দেওয়ার ব্যবস্থা আছে। যদি বাংলাদেশ কোর্ট যদি চিন্ময় প্রভুর মামলা ঠিকভাবে শুনানি না করে, তাহলে কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস, ল অ্যান্ড জাস্টিস যেটা আছে সেখান থেকে ব্যবস্থা নেওয়া